আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ওই যে বড় বড় ব্রিজগুলো অত লোড নিয়েও সোজা দাঁড়িয়ে থাকে কি করে? হুম। বা ধরুন ক্যারাম খেলার সময় যখন স্ট্রাইকার দিয়ে হিট করা হয়, ঘুঁটিগুলো কেমন ছিটকে যায়। ঠিক, এই যে স্থির থাকা বা চলাফেরা, এর পেছনের বিজ্ঞানটাই তো হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তাই না? একদম। আর আজ আমরা এই মেকানিক্সের একদম গোড়ার কিছু কথা নিয়ে আলোচনা করব। মানে ফোর্স বা বল জিনিসটা কি, কিভাবে কাজ করে। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এগুলো জানাটা কেন এত জরুরি, সেটাও নিশ্চয় আলোচনা করব। অবশ্যই। দেখুন, শুরুতেই বলি মেকানিক্সের দুটো প্রধান শাখা আছে। একটা হলো স্ট্যাটিক্স আর অন্যটা ডাইনামিক্স। স্ট্যাটিক্স মানে স্থির অবস্থা নিয়ে, যেমন ধরুন একটা টেবিলের উপর বই রাখা আছে। ঠিক তাই। স্ট্যাটিক্স হলো স্থির বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা, আর ডাইনামিক্স হলো গতিশীল বস্তুর কথা, যেমন ধরুন চলন্ত বাস বা ঘুরন্ত ফ্যান। বেশ। আচ্ছা, এই সবকিছু বোঝার জন্য তো কিছু মৌলিক ধারণা লাগে, তাই না? যেমন স্পেস, টাইম। হ্যাঁ, স্পেস বা স্থান, টাইম বা সময়, আর মাস বা ভর, এগুলো হলো আমাদের মাপার বা বোঝার মূল ভিত্তি। আর বস্তুকে বোঝানোর জন্য আমরা কখনো পার্টিকল বা কণা বলি, আবার কখনো রিজিড বডি বা দৃঢ় বস্তু। এই দুটো ঠিক কখন ব্যবহার করি? দেখুন, যখন একটা বস্তুর আকার বা সাইজটা আমাদের আলোচনার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মানে খুব ছোট, তখন তাকে আমরা পার্টিকেল বা কণা ধরে নিই। যেমন ধরুন, অনেক উঁচু থেকে দেখলে একটা গাড়িকে বিন্দুর মতো মনে হয়। আচ্ছা। আর রিজিড বডি মানে এমন একটা বস্তু যার ওপর বাইরে থেকে বল প্রয়োগ করলেও তার আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় না। মানে বস্তুটা বেঁকে যায় না বা দুমড়ে মুচড়ে যায় না। কিন্তু বাস্তবে তো এমন হয় না। বল প্রয়োগ করলে একটু হলেও তো বদলায়। ঠিক বলেছেন। বাস্তবে পুরোপুরি রিজিড কিছু নেই। কিন্তু ধরুন ব্রিজ বা মেশিনের পার্টস ডিজাইন করার সময় এই যে ছোট পরিবর্তন, এটাকে উপেক্ষা করলে আমাদের হিসেবটা অনেক সহজ হয়ে যায়। আমরা মূলত তার মোশন বা স্থির থাকাটা নিয়ে ভাবি। তাহলে বলুন তো, এই রিজিড বডি ধরে নেওয়ার সুবিধেটা কি? মানে জটিলতা কমিয়ে আসল ব্যাপারটায় ফোকাস করা যায়। আচ্ছা, এবার স্কেলার আর ভেক্টরের কথায় আসি। এটা তো বেশ গুলিয়ে যায়। খুব সহজ। যেসব রাশির শুধু মান আছে, দিক নেই, সেগুলো স্কেলার। যেমন আপনার ঘরের তাপমাত্রা বা আপনার ভর, শুধু একটা সংখ্যা বললেই হয়ে যায়। আর ভেক্টর? ভেক্টর হলো যার মান আর দিক দুটোই আছে। যেমন বল, আপনি একটা বাক্সকে ঠেলছেন, তো কত জোরে ঠেলছেন সেটা মান, আর কোন দিকে ঠেলছেন সেটা দিক, দুটোই বলতে হবে। ও আচ্ছা, তার মানে স্কেলার ইজ ইকুয়াল টু শুধু মান, ভেক্টর ইজ ইকুয়াল টু মান প্লাস দিক। মনে থাকবে। আচ্ছা, তাহলে মৌলিক একক মানে ফান্ডামেন্টাল ইউনিটগুলো কি কি? এসআই সিস্টেমে দৈর্ঘ্যের জন্য মিটার, এম, ভরের জন্য কিলোগ্রাম, কেজি, আর সময়ের জন্য সেকেন্ড, এস। এগুলোই মেন। আচ্ছা, একটা প্রশ্ন করি। বলুন তো, বেগ বা ভেলোসিটি, এটা স্কেলার না ভেক্টর রাশি? বেগ। গাড়ির বেগের কথা বললে তো কত স্পিডে যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে দুটোই বলতে হয়। তার মানে এটা ভেক্টর। একদম ঠিক। এবার তাহলে ফোর্সের কথায় আসি। ফোর্স বা বল আসলে কি? খুব সহজ কথায়, ফোর্স হলো একটা ধাক্কা বা টান, যা কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থাটা বদলাতে চেষ্টা করে, অথবা ধরুন তার আকারটা বদলাতে চায়। যেমন স্প্রিংকে টানলে লম্বা হয়। ঠিক। এর এসআই একক হল নিউটন, এন, স্যার আইজ্যাক নিউটনের নামে। আর আগেই বললাম, ফোর্স একটা ভেক্টর রাশি, তাই এর মান আর দিক দুটোই খুব জরুরি। এছাড়াও তো আরও দুটো জিনিস আছে, প্রয়োগবিন্দু আর ক্রিয়ারেখা। হ্যাঁ, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে ঠিক কোন বিন্দুতে বলটা লাগছে, আর লাইন অফ অ্যাকশন মানে কোন সরলরেখা বরাবর বলটা কাজ করছে। আচ্ছা বলুন তো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কি সবসময় তার অবস্থার পরিবর্তন হবেই, মানে সেটা নড়বেই? না না, সবসময় নয়। যেমন আমি যদি দেওয়ালে ধাক্কা দিই, দেওয়াল তো নড়ে না, কারণ দেওয়ালও উল্টো দিকে সমান বল দেয়। চমৎকার। এখানেই আসে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটির ধারণাটা। এটা খুব মজার একটা নীতি। সেটা কি রকম, একটু বুঝিয়ে বলবেন? ধরুন একটা রিজিড বডির ওপর একটা বল কাজ করছে তার ক্রিয়ারেখা বরাবর। এই নীতি বলছে, ওই বলটাকে যদি আমরা তার ক্রিয়ারেখা বরাবর স্লাইড করিয়ে ওই লাইনের ওপর অন্য কোনো বিন্দুতে নিয়ে যাই, তাহলেও বস্তুর ওপর বলটার বাহ্যিক প্রভাব একই থাকবে। মানে বলটাকে লাইনের ওপর যে কোনো জায়গায় সরালেই হলো, বাইরের এফেক্ট একই থাকবে। একদম। যেন বলটা ওই লাইনে পিছলে যেতে পারে। এটা অনেক ক্যালকুলেশন সহজ করে দেয়।
তাহলে বলকে তার ক্রিয়ারেখা বরাবর সরালে বস্তুর ওপর বাহ্যিক প্রভাব কি বদলে যায়? না, একই থাকে। দারুণ তো। আচ্ছা, এবার যদি একটা বস্তুর উপর একটার বেশি বল কাজ করে? তখন সেটাকে আমরা বলি ফোর্স সিস্টেম। অনেক রকম ফোর্স সিস্টেম হয়। তার মধ্যে একটা খুব কমন হলো কো-প্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। কো-প্ল্যানার কনকারেন্ট মানে? কো-প্ল্যানার মানে বলগুলো সব একই সমতলে আছে, ধরুন টেবিলের ওপর। আর কনকারেন্ট মানে সবকটা বলের ক্রিয়ারেখা একটাই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ও আচ্ছা। যেমন ধরুন, একটা ভারী বাক্সকে কয়েকজন মিলে দড়ি দিয়ে বেঁধে বিভিন্ন দিক থেকে টানছে, আর দড়িগুলো সব এক জায়গায় বাঁধা। একদম পারফেক্ট উদাহরণ। তাহলে এই যে এতগুলো বল একসাথে কাজ করছে, এদের সম্মিলিত ফলটা কি হবে? মানে বাক্সটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে? সেটাই তো প্রশ্ন। এই সম্মিলিত ফলটাকেই একটা মাত্র বল দিয়ে প্রকাশ করা যায়, যাকে বলে লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স। মানে সবকটা বল মিলে যা করত, এই একটা বল একাই সেটা করবে। বাহ! এই লব্ধি বলটা বের করার কোনো নিয়ম আছে নিশ্চয়ই? হ্যাঁ, কয়েকটা নিয়ম আছে। দুটো বলের জন্য খুব বিখ্যাত হলো প্যারাল্যালোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। হ্যাঁ, এটা শুনেছি নিয়মটা। নিয়মটা হলো, যদি দুটো কনকারেন্ট বলকে মান আর দিক অনুযায়ী একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দিয়ে প্রকাশ করা যায়, তাহলে ওই বাহু দুটোর ছেদবিন্দু দিয়ে আঁকা কর্ণটাই হবে ওই দুটো বলের লব্ধি। মানে লব্ধির মান আর দিক দুটোই পাওয়া যাবে। শুধু ছবিটা মনে রাখলেই সূত্রটা মনে থাকে। আচ্ছা, আর যদি দুটোর বেশি বল থাকে? তার জন্য ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল এরই অন্য রূপ, বা পলিগন ল বা বহুভুজ সূত্র আছে। এছাড়া অ্যানালিটিক্যাল মেথড মানে অঙ্ক কষে বের করা যায়, বা গ্রাফিক্যাল মেথড মানে ছবি এঁকে স্কেল দিয়ে মেপেও বের করা যায়। আচ্ছা বলুন তো, এই লব্ধি বলের ধারণাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা আমাদের বলে দেয় অনেকগুলো বলের মিলিত ফাইনাল এফেক্টটা কি। যেমন ব্রিজের ওপর অনেক গাড়ি চলছে, হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে মোট বলটা কোন দিকে কাজ করছে সেটা না জানলে তো ডিজাইন করা যাবে না। একদম ঠিক। আচ্ছা, যেমন অনেকগুলো বল মিলিয়ে একটা লব্ধি বল বানানো যায়, উল্টোটা কি করা যায়? মানে একটা বলকে ভেঙে তার প্রভাবগুলো আলাদা দিকে দেখা? হ্যাঁ, নিশ্চয়ই যায়। তাকে কি বলে? তাকে বলে বলের বিভাজন বা রেজলিউশন অফ ফোর্সেস। একটা বলকে আমরা তার প্রভাব অনুযায়ী একাধিক দিকে ভাগ করে নিতে পারি। সবচেয়ে বেশি কাজে লাগে যখন আমরা একটা বলকে দুটো পরস্পর লম্ব দিকে বা অর্থোগোনাল কম্পোনেন্টস ভাগ করি, যেমন এক্স আর ওয়াই অক্ষ বরাবর। ও আচ্ছা, কম্পোনেন্টে ভাগ করা। যেমন ধরুন, একটা ঢালু রাস্তায় যদি একটা ব্লক রাখা থাকে, তার ওজন তো সোজাসুজি নিচের দিকে কাজ করে। হ্যাঁ, কিন্তু ওই ঢালের জন্য ব্লকটা তো নিচের দিকে গড়িয়ে যেতে চায়। ঠিক। তার মানে ওজনের একটা অংশ ঢাল বরাবর নিচের দিকে কাজ করছে। এটাই কি তাহলে ওজনের একটা কম্পোনেন্ট? একেবারে ঠিক ধরেছেন। ওজনের যে অংশটা ঢালের সমান্তরাল, সেটাই ব্লকটাকে নিচের দিকে টানছে। তাহলে একটা হেলানো তলে রাখা বস্তুর ওপর ওজন বলের কোন অংশটা তাকে নিচের দিকে টানবে? ওজনের যে কম্পোনেন্টটা তলের সমান্তরাল। দারুণভাবে বোঝা গেল ব্যাপারটা। এবার একটা বাস্তব উদাহরণে আসা যাক। দড়ি টানাটানি খেলাটা কেমন হয়? খুব ভালো উদাহরণ। ভাবুন, দল দড়ি টানছে। প্রত্যেক দলের সবাই মিলে যে টানটা দিচ্ছে, সেটা এক একটা বল। তাহলে যে দল বেশি জোরে টানছে, মানে যাদের বলটা বেশি, তারা জিতবে? ঠিক। আর দুই দলের বলের যে পার্থক্য, সেটাই হলো নেট লব্ধি বল, যা জয়ী দলের দিকে কাজ করে। আবার দেখুন, টানার সময় খেলোয়াড়রা তো একটু হেলে থাকে, তাই না? হ্যাঁ, মাটির দিকে একটু ঝুঁকে থাকে। তার মানে তাদের টানের পুরোটা দড়ি বরাবর যাচ্ছে না, কিছুটা মাটির দিকেও যাচ্ছে। এটাই হলো বলের বিভাজন বা রেজলিউশন। তাহলে দড়ি টানাটানিতে লব্ধি বল কোন দিকে কাজ করে? যে দলটা জেতে সেদিকে। পরিষ্কার। তাহলে চট করে একবার মনে করার চেষ্টা করি আজকের আলোচনার মূল বিষয়গুলো। হ্যাঁ, অবশ্যই। স্কেলার মানে শুধু মান, ভেক্টর মানে মান আর দিক দুটোই। ঠিক। প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি মানে বলটাকে তার ক্রিয়ারেখা বরাবর স্লাইড করানো যায়, বাইরে প্রভাব একই থাকে। লব্ধি বা রেজাল্টেন্ট হল অনেকগুলো বলের মিলিত ফল, যা একটা বল দিয়ে দেখানো যায়। আর বিভাজন বা রেজলিউশন হলো একটা বলকে ভেঙে তার বিভিন্ন দিকের প্রভাব দেখা। আর দুটো বলের লব্ধি বের করতে সামান্তরিক সূত্রটা খুব কাজের, শুধু কর্ণটা মনে রাখলেই হবে। বাহ, সবই তো মনে রেখেছেন। তাহলে আজ আমরা মেকানিক্সের একদম প্রাথমিক ধারণা মানে স্ট্যাটিক্স, ডাইনামিক্স কি, স্কেলার ভেক্টর রাশি, বলের খুঁটিনাটি, ট্রান্সমিসিবিলিটি নীতি, কো-প্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম আর বলের সংযোজন ও বিভাজন নিয়ে কথা বললাম।
আর এই যে আপাত দৃষ্টিতে সহজ ধারণাগুলো, এগুলোই কিন্তু ভবিষ্যতের বড় বড় ব্রিজ, বাড়ি, গাড়ি, প্লেন বা যে কোনো জটিল মেশিন ডিজাইনের একেবারে ভেদ, তাই না? একদম। ইঞ্জিনিয়ারিংয়ের যে ফিল্ডেই যান না কেন, মেকানিক্সের এই বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার থাকাটা খুব জরুরি। এটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা আসলে প্রবলেম সলভ করার একটা অ্যাপ্রোচ তৈরি করে দেয়, যা সারা জীবন কাজে লাগে। সত্যিই তাই। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবার জন্য। আজ আমরা যে বলবিদ্যা নিয়ে আলোচনা করলাম, এই জ্ঞানটা ব্যবহার করে কি আমরা অনুমান করতে পারি যে ভূমিকম্পের সময় একটা বাড়ি কতটা চাপ নিতে পারবে? অথবা ধরুন একজন ক্রিকেট বোলার যখন বল করেন, তখন বলটা ঠিক কিভাবে ব্যাটসম্যানের কাছে পৌঁছায়, তার গতিপথটা কি বিশ্লেষণ করা সম্ভব? অবশ্যই সম্ভব। উত্তরটা লুকিয়ে আছে এই বিষয়গুলোকে আরও গভীরে জানার মধ্যে। ঠিক তাই। জানার আগ্রহটাই আসল।